আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত প্রায় 2000 উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের বরাত দিয়ে তথ্য জানিয়েছে দেশটির এমপি লি সিও কিউন। রাজধানী সিউলে সংবাদ সম্মেলনে লি সিও কিউন বলেছেন, গত এপ্রিল পর্যন্ত আমাদের কাছে তথ্য ছিল যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে উত্তর কোরিয়ার কমপক্ষে 600 জন সেনা নিহত হয়েছে। পরে বিভিন্ন উৎস থেকে আসা তথ্যের ভিত্তিতে যাচাই করে আমরা তথ্য জানতে পারি এই সংখ্যাটি প্রায় 2000। উত্তর কোরিয়া রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম। 2022 সালের ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার পাশে থাকার ঘোষণা দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এরপর বিভিন্ন সময়ে উত্তর কোরিয়ার কাছ থেকে গোলাবারুদ, ড্রোন কিনেছে রাশিয়া। 2024 সালে রাশিয়ার পক্ষে লড়ার জন্য সেনা পাঠান কিম, কিন্তু কতজন সেনা পাঠিয়েছেন তা ততক্ষণ জানা যায়নি। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুসারে 2024 সালে রাশিয়ায় 10,000-এর বেশি সেনা এবং তাদের যথেষ্ট পরিমাণ গোলাবারুদ, আর্টিলারি শেল, ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার রকেট সিস্টেম পাঠিয়েছিলেন কিম। এই সেনাদের মোতায়েন করা হয়েছিল ইউক্রেনের সীমান্তবর্তী রুশ প্রদেশ কুস্কে। গত বছর ক্রুস্কে ব্যাপক সংঘাত হয়েছে রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে। সেই সংঘাতেই প্রাণ হারিয়েছেন এই উত্তর কোরীয় সেনারা। সংবাদ সম্মেলনে লি সিও কিউন জানান, রাশিয়ায় আরও সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। আমাদের হাতে থাকা গোয়েন্দা তথ্য বলছে রাশিয়ায় আরও 6,000 সেনা পাঠানোর পরিকল্পনা নিয়েছে পিয়ংইয়ং। তাদের মধ্যে 1,000 সেনা ইতোমধ্যে রাশিয়ায় পৌঁছে গেছে। কয়েকদিন আগে রাশিয়ায় নিহত সেনাদের স্মরণে রাষ্ট্রীয় উদ্যোগে শোক সভার আয়োজন করেছিল উত্তর কোরিয়া। কিম জং উন ছিলেন সেই সভার প্রধান অতিথি। চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো। বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রেভো। এক্সপোর্ট পোস্টে তিনি লিখেছেন, জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম, আর ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। প্রভু বলেন, ইসরায়েলের বিরুদ্ধে 12টি নিষেধাজ্ঞা আরোপ করবে বেলজিয়াম। এর মধ্যে অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয় নীতির পুনর্বিবেচনার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। বেলজিয়ামের মধ্যমপন্থী লেস এঙ্গেজেস পার্টির সদস্য প্রেভো বলছেন, ফিলিস্তিনে বিশেষ করে গাজায় যে মানবিক বিপর্যয় ঘটেছে তার প্রেক্ষিতে বেলজিয়াম এই অঙ্গীকার করছে। তিনি বলেন, গাজা থেকে শেষ বন্দির মুক্তি এবং ফিলিস্তিন পরিচালনায় হামাসের কোনো ভূমিকা না রাখার পরই এই স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বেলজিয়ামের স্বীকৃতি দেওয়ার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশকে একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বেলজিয়াম। দেশটিতে বলছে, গাজায় গণহত্যা, বাস্তুচ্যুতি, অনাহার এবং ভূমি দখল বন্ধের জন্য বাস্তব রাজনৈতিক পথ খোলার প্রত্যাশায় বেলজিয়ামে স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে। বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনকে স্বীকৃতির এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে রক্ষা এবং শান্তি অর্জন সহায়ক হিসেবে দেখছে বেলজিয়াম। তবে এই বিষয়ে ইসরায়েলি সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি, যদিও ইসরায়েলের বিরোধী দল ইসরায়েলের বেইতেনুর নেতা অভিগার লিবারম্যান বলছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক ব্যর্থতার ফল বেলজিয়ামের সিদ্ধান্ত। নেতানিয়াহুর রাজনৈতিক অদক্ষতার কারণে আমাদের চোখের সামনে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হচ্ছে, এক্সে লিখেছেন লিবারম্যান। তিনি বলছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি ও নিষেধাজ্ঞার পদক্ষেপে যোগ দেওয়ার বেলজিয়ামের সিদ্ধান্ত তার রাজনৈতিক ব্যর্থতার আরেকটি প্রত্যক্ষ ফল। এর আগে গত জুলাই শেষের দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বিশ্ব নেতারা যখন ইউএনজির অধিবেশনে মিলিত হবেন, তখন ফিলিস্তিন রাষ্ট্রকে ফ্রান্স স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেয়।